আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাংলা ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। আমি সংক্ষিপ্ত সিলেবাসের সাজেশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাস ভালো লাগবে। শেষ পর্যন্ত থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে ক্লাস দেখবেন। আশা করি উপকৃত হবেন। আমি প্রতি বছর যে সাজেশন তৈরি করি, সেই সাজেশন থেকে সর্বাধিক অর্থাৎ 100% কমন থাকে। আশা করি এই পরীক্ষাতেও আপনাদের জন্য 100% কমন বই নিয়ে আসবে সে আশা করছি। আমি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনের উপর আজকে কথা বলবো এবং তাহলে চলুন আমরা বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনে কি আজকে দেখতে পাচ্ছি। আসলে সংক্ষিপ্ত যে সিলেবাস সেটা আগে আমি একটু ধারণা দিয়ে নিই, তারপরে আমরা মূল ক্লাসে আসি। ব্যাকরণ অংশ থেকে দেখেন 30 মার্ক রয়েছে। ব্যাকরণ অংশে যে 30 লিখিত, সেই 30-এর মধ্যে কি কি আছে? বাংলা উচ্চারণ, উচ্চারণটা কি? এক হচ্ছে উচ্চারণের নিয়ম, আর হচ্ছে উচ্চারণ হচ্ছে 8টা শব্দ থাকবে, সেখান থেকে 5টি শব্দ ভেঙে উচ্চারণ করে লিখে থাকবে। পরীক্ষা আসবে, এখানে যে জিনিসটা দেওয়া আছে অ, এই দুটি বর্ণের উচ্চারণের নিয়ম দেওয়া আছে। এই দুইটা থেকে একটা পরীক্ষা থাকবে। এটা হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে এটা দেওয়া আছে। যেহেতু অনেকগুলো বর্ণের উচ্চারণ দেওয়া আছে, উচ্চারণের নিয়ম দেওয়া আছে, এখানে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে স্বরে অ এবং এ, এই দুইটা বর্ণের উচ্চারণের 5টি নিয়ম লিখতে হবে। ঠিক আছে, যে কোনো একটা পরীক্ষা আসবেই। আর বিকল্পে কি থাকবে? 8টি শব্দ থাকবে। সেই 8টি শব্দকে আমরা ব্যুৎপত্তি বলি, যেটা ভেঙে ভেঙে লেখা, সেই ভেঙে লিখতে হবে। অর্থাৎ উচ্চারণ সঠিক, আমরা যেভাবে উচ্চারণ করি সেই উচ্চারণ করে লিখতে হবে। এখান থেকে 5 নম্বর থাকবে। ঠিক আছে, তাহলে বাংলা উচ্চারণ ও এর নিয়ম থেকে 5 নাম্বার আপনারা ক্যারি করতে পারবেন। 5-এর মধ্যে 5ই পাবেন। যদি রিটেন প্রশ্নটা লেখেন তাহলেও 5 পেতে পারেন। আর যদি 5টি শব্দ ভেঙে লেখেন, এখানে আবার ঝামেলা আছে। এখানে নাম্বার আপনারা যে একটা ভুল যায় 4 পাবেন, 3টা হলে 3 পাবেন, এরকম। অর্থাৎ যে কোনোভাবেই প্রশ্ন উত্তর দিলেই আপনারা 5 পেতে পারেন। সে আশা করছি আপনারা সবাই 5 পাবেন এখান থেকে। আচ্ছা, 2 নম্বর ব্যাকরণ অংশে কি আছে? বাংলা বানানের নিয়ম। দেখেন, এখানে বাংলা একাডেমির প্রণীত বাংলা বানানের নিয়ম, প্রমিত বাংলা বানানের নিয়ম, ভাই বাংলা বানানের নিয়মগুলো অনেক রয়েছে। মনে করেন যে কোনো একটা বর্ণ দিয়ে বললো এই বর্ণের 5টি নিয়ম লেখো, অথবা আসতে পারে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখো। বাংলা একাডেমি কর্তৃক, কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের নিয়ম, নত্য সত্যবিধানের নিয়ম, অবর্ণ দিয়ে, রস্বীকার দিয়ে, দীর্ঘইকার দিয়ে, উ দিয়ে, হ্যাঁ, যে কোনো বর্ণ দিয়ে একটা নিয়ম রিটেন অংশ থাকবে। আরেকটা থাকবে কি? বানান শুদ্ধিকরণ। 8টি শব্দ থাকবে, এর মধ্যে ভুল দেওয়া থাকবে, আপনাকে সংশোধন করতে হবে 5টি। তাহলে এই 5টি লেখায় আমার মনে হয় সবচেয়ে শ্রেয় এবং সবাই পারবে। আশা করি এখানেও 5 নম্বর রয়েছে। তাহলে 5 আর 5 দুটাই 10টা রয়েছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ পদের এখানে ব্যাপার রয়েছে। পদ যে 8 প্রকার রয়েছে, সেই 8 প্রকারের শব্দ শ্রেণিক, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, যোজক, এগুলো থেকে একটি রিটেন প্রশ্ন থাকবে, ব্যাকরণিক শব্দ শ্রেণী। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন একটা অ্যান্সার হচ্ছে উপসর্গ ও সমাস। হ্যাঁ, এগুলো। তারপরে শব্দ গঠন, নানা উপায়ে যে শব্দ গঠন হয় সেগুলোর মধ্যে উপসর্গ আর সমাস, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে। উপসর্গ থেকে একটা থাকতে পারে আর সমাস থেকে একটা। সমাস থেকে কিভাবে থাকবে? সমাস ও সন্ধির পার্থক্য, এটা মাঝে মধ্যে এসে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে সমাস নির্ণয়, অর্থাৎ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। 8টি সমাস থাকবে, এর মধ্যে 5টি সমাস আপনাকে নির্ণয় করতে হবে। আর উপসর্গ থেকে যে প্রশ্নটা শিক্ষার্থী বন্ধুরা প্রতি বছর বা 1 বছর পর পরই বিভিন্ন বোর্ডে এসে থাকে, সেটা হচ্ছে উপসর্গের নিজস্ব অর্থ বাচ্যকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে। তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন উপসর্গের এই প্রশ্নটা। আর সমাস নির্ণয় বা সমাসের উপর আমার টিউটোরিয়াল আছে আর বাংলা এডুকেশনে, সেটা আপনারা দেখতে পারেন। এবং আমি আলাদা করে আবার বিভিন্ন চাকরির জন্য বা এইচএসসি এসএসসির জন্য আলাদা টিউটোরিয়াল করেছি, সেটা আপনারা দেখতে পারেন। সমাস কিভাবে নির্ণয় করতে হয় বা কোন সমাস কাকে বলে, তার গঠন প্রণালী কি, সেগুলো আমি দেখিয়েছি। তারপরে দেখেন 5 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যের অংশ, বাক্যের বৈশিষ্ট্য বা গুণ, সরল বাক্য, জটিল বাক্য, গঠন অনুসারে বাক্য, অর্থ অনুসারে বাক্য এবং বাক্য ভুলের কারণ, সেখান থেকেও এখানে থাকবে। ঠিক আছে। আর 6 নম্বরে যেটা আছে ভাষার শুদ্ধ অশুদ্ধ প্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ, অর্থাৎ
বাক্য অশুদ্ধ থাকবে সেটাকে শুদ্ধকরণ করতে হবে। এই 6টা আইটেম 5 ছক 30, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 5। তাহলে 5 ছক 30, এই 30 মার্ক হচ্ছে আপনার লিখিত অংশ থাকবে। এখন বিরোচন অংশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দেখি। সংক্ষিপ্ত সিলেবাসে কি দেওয়া হয়েছে, সেটাকে বলে নির্মিতি, নির্মিতি বা রচনামূলক। রচনামূলক অংশে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই থাকবে অনুবাদ অথবা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, শিক্ষার্থী বন্ধুরা, অনুবাদ তুলে দেওয়া থাকবে, একটা উদ্দীপক তুলে দেওয়া থাকবে, সেটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে হবে। এটাতে কিন্তু নাম্বার ভেরিয়েশন আছে। আপনার যদি ভালো হয় তাহলে 10ও পেতে পারেন, 10 আমরা দেখিনি সাধারণত পেতে, 8-9 পাওয়ার সবাই পেয়ে থাকে। কিন্তু পারিভাষিক শব্দ অর্থাৎ 14টা পারিভাষিক শব্দ থাকবে, এর মধ্যে 10টি পারিভাষিক শব্দ আপনাকে বাংলায় লিখতে হবে, ইংরেজি থেকে বাংলায় পারিভাষিক শব্দ লিখতে হবে। এই জায়গায় আপনারা এমন কোনো শিক্ষার্থী নেই যে এই জায়গায় 10 পায় না, এটাতে কিন্তু 10 নম্বর, ঠিক আছে? এই 10 নম্বর সবাই লিখবে বা সবাই পারবে, সবাই পারিভাষিক শব্দ অ্যান্সার করবে। আমিও আশা করি যে পারিভাষিক শব্দ 10টি পারলেই 10 হবে, অর্থাৎ একটি হলের মধ্যে একজন যদি পারে 10টি তাহলে সবাই কিন্তু পেরে যায়। আসলে এই পারিভাষিক শব্দ মোটামুটি সহজ, 2-3 বোর্ড বা 2-3 বছরের প্রশ্ন যদি সলভ করেন তাহলে পারিভাষিক শব্দ পেয়ে যাবেন, ঠিক আছে? 2 নম্বরে থাকতেছে যেটা দিনলিপি, এর অথবাই থাকবে প্রতিবেদন। দেখেন, দিনলিপি হচ্ছে ডায়েরি লিখন, সেই দিনলিপি লেখার চেয়ে আমার মনে হয় প্রতিবেদন লেখাই ভালো। প্রতিবেদনের নিয়মটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা 10-এর মধ্যে 9 বা 8 পেতে পারি। প্রতিবেদনের উপর আমার টিউটোরিয়াল আছে এবং আমি আবারও টিউটোরিয়াল করব, আপনারা সেটাও দেখতে পারেন আর বাংলা এডুকেশনে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে 10, তাহলে 10 10 20। 3 নম্বরে কি থাকবে? বৈদ্যুতিন চিঠি, আর একটা হচ্ছে দরখাস্ত। ইমেইলের অথবা থাকবে দরখাস্ত। যদি আবেদনপত্র নর্মাল কোনো আবেদনপত্র থাকে প্রধান শিক্ষকের কাছে, প্রিন্সিপালের কাছে, জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে, মেয়রের কাছে, আমার কাছে, তাহলে এটা মনে হয় আমার কাছে এটা লেখা ভালো। আবার এটাও কিন্তু লেখা এত কঠিন না, জটিল না। আমরা প্রতিনিয়তই ইমেইল, SMS এগুলো লিখে থাকি, তাহলে এগুলো এখান থেকে এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। 10 নম্বর, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে কি সারাংশ, ভাব সম্প্রসারণ। আমরা জানি যে সারাংশ ছোট করে লিখতে হয়, সারাংশ মানে মূল অংশটা লিখতে হয়। সারাংশ লেখার নিয়ম এরকম যে উদ্দীপকের অর্ধেক অথবা 1/3 অথবা উদ্দীপক অনুসারে, উদ্দীপক যদি 2-3 লাইনের হয় তাহলে তো সেভাবে আমাকে লিখতে হবে, 2-3 বা 1 লাইন লেখা যাবে না, ঠিক আছে? উদ্দীপকের ভাব অনুসারে লিখতে হবে। এই সারাংশ লিখতে হয় ছোট, অল্প সময় লাগে, এটার সময় সেভ হবে এবং তাড়াতাড়ি লেখা হবে, সেই কারণে আমরা সারাংশ বা সারমর্ম লিখতে পারি। কিন্তু অনেক সময় সমস্যা হয় কি, মূল ভাব যদি না বোঝা যায় সেক্ষেত্রে সারাংশ কিন্তু ভুল হয় এবং নাম্বার বেশি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ভাব সম্প্রসারণটা কিন্তু আমরা এটাও লিখতে পারি, যদিও সময় বেশি লাগবে। তারপরে আপনাদের যেটা সহজ মনে হয় সেটা লেখার চেষ্টা করবেন, তবে আমি সাজেশন করব সারাংশ লেখার সময় উদ্দীপকটা 3-4 বার ভালো করে পড়ে তারপরে মূল অংশটা 3 থেকে 4 লাইন বা 5 লাইনের মধ্যে, অথবা উদ্দীপকের অর্ধেক অথবা 1/3 এইভাবে লেখা, অথবা উদ্দীপক অনুসারে আপনাকে সারাংশ লিখতে হবে। সারাংশ মানে পেজ ভরে রাখলাম 2 পেজ 1 পেজ এরকম না, কিন্তু 3 থেকে 5 লাইনের মধ্যে লেখাই শ্রেয় হবে। তারপরে দেখেন, যে কোনো একটা নির্দিষ্ট করে দিতে পারে, আবার নিজের মতো করে যে কোনো অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য, এটাও হতে পারে। আর ক্ষুদে গল্প রচনা হচ্ছে একটি গল্প, যে কোনো একটা নির্দিষ্ট গল্প দিতে পারে, অথবা যে কোনো একটা গল্পের ইনকমপ্লিট অর্থাৎ শুরুটা দিয়ে দিতে পারে, আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ইংরেজিতে ইনকমপ্লিট স্টোরি যেমন আছে এরকমও থাকতে পারে, অথবা নির্দিষ্ট করে কোনো গল্প দিতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে। যদি বলে রবীন্দ্রনাথের শোভা গল্প, ঠিক আছে, এক রাত্রি গল্প, এটার উপর লেখেন, অথবা বলবে একটা গল্প 2 লাইন দিয়ে ডট ডট দিয়ে শেষের একটু অংশ দিল, আপনাকে ওইটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? 2 ভাবে থাকতে পারে, ঠিক আছে? তা আমার মনে হয় সংলাপ রচনা এটা লেখাই আপনাকে শ্রেয় হবে এবং সময় সেভ হবে। যেমন দেখেন, করোনা মহামারী সম্পর্কে বাবা এবং ছেলের করোনা থেকে উত্তরণের উপায় বা করোনা মহামারী থেকে আমাদের কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে বাবা এবং ছেলের কথোপকথন, সেটাও সংলাপ হতে পারে। এটা এই ধরনের লিখলে আমার মনে হয় ভালো হবে। প্রবন্ধ রচনা,
হ্যাঁ, প্রবন্ধ রচনা, এখানে 5টি বিষয়ে আপনাকে প্রবন্ধ রচনা দেওয়া থাকবে। যে কোনো একটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা করতে হবে। প্রবন্ধ রচনার জন্য আপনি 40 থেকে 50 মিনিট সময় হাতে নিয়ে লেখা শুরু করবেন। প্রবন্ধ রচনায় যে জিনিসটার সমস্যা হয়, অনেক সময় আমরা মনে করেন যে এটা 6 নম্বরে আছে, আমরা 6 নং প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ক খ গ ঘ যে আছে এটা আমরা অনেক সময় দিই না, সেটা আমাদের খেয়াল করতে হবে। আর যেহেতু 20 নম্বরের একটি প্রবন্ধ রচনা লিখতে হবে, সেই ক্ষেত্রে আপনার পয়েন্টগুলোর উপর জোর দিতে হবে। যে পয়েন্ট রচনাগুলোতে, প্রবন্ধ রচনাগুলোতে বেশি বেশি পয়েন্ট রয়েছে সেগুলো একটু হাইলাইটস করতে হবে, কারণ খাতা দেখার সময় অনেক সময় সম্পূর্ণ পড়ে খাতা দেখা আসলে যায় না, অনেক খাতা দেখার চাপ থাকে। সেক্ষেত্রে আপনার পয়েন্টগুলো সুস্পষ্ট এবং সুন্দর করে প্রাসঙ্গিকভাবে দেবেন। প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে জিনিসটা বলবো, 5টি বিষয় সম্পর্কে থাকবে: নীতি নৈতিকতা সম্পর্কিত, শিল্প সাহিত্য সম্পর্কিত, ইতিহাস সম্পর্কিত, হ্যাঁ, তারপরে বিজ্ঞান সম্পর্কিত, পরিবেশ বা প্রাকৃতিক দুর্যোগ এই জাতীয় সম্পর্কিত, এইভাবে রচনাগুলো সেটিং থাকবে। অর্থাৎ প্রত্যেকটা অংশ থেকে একটি করে মোট 5টি প্রবন্ধ রচনা থাকবে, একটি অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রবন্ধ। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে আমি একটি বিষয় দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সেই বিষয়টা দেখেন, আমি বানানের নিয়ম, এই বানানের নিয়ম থেকে 5টি নম্বর, অর্থাৎ বানান শুদ্ধিকরণও থাকতে পারে, যে কোনো একটি বর্ণ বা একটি সংস্থা, অর্থাৎ বাংলা একাডেমির 5টি বানানের নিয়ম, অতৎসম শব্দের 5টি বানানের নিয়ম, তৎসম শব্দের 5টি বানানের নিয়ম, নত্যবিধানের 5টি নিয়ম, সত্যবিধানের 5টি নিয়ম, এরকম যে কোনো একটা প্রশ্ন এখানে এরকম থাকবে। আরেকটা থাকবে বানান শুদ্ধিকরণ, শব্দ দেওয়া থাকবে, ভুল, ওই ভুলকে সংশোধন করতে হবে। তাহলে আমার মনে হয় ওইটা লেখাই শ্রেয়। তারপরে আমরা দেখি আপনাদের কাছে যেটা মনে হয় সহজ সেটা করবেন। বাংলা বানানের নিয়ম, তাহলে এটা হচ্ছে বাংলা একাডেমি। তাহলে বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের 5টি নিয়ম যদি পরীক্ষা আসে, তাহলে আমরা কি লিখব? প্রথমে লিখবেন, দেখেন 1 নম্বর হচ্ছে দেখেন দেশের নাম, জাতির নাম, ভাষার নাম এবং সাধারণ মানুষের যে সাধারণ যে নামগুলো রয়েছে সেক্ষেত্রে রস্যইকার হবে। আমরা যে শব্দের শেষে দীর্ঘিকার দিই সেই জায়গায় দীর্ঘিকার না দিয়ে রস্যইকার দেব। কিসের ক্ষেত্রে? যদি দেশের নাম বোঝায়, জাতির নাম বোঝায়, ভাষার নাম বোঝায়। আমি যদি লিখি, যেমন দেখেন বাঙালি, আমরা কিন্তু অভ্যস্ত বাঙালি বানানে দীর্ঘিকার দিয়ে আসছি, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে বাঙালি একটা জাতির নাম, হ্যাঁ, তাহলে এটাকে আমি কি করব? রস্যইকার দেব। দেশি, দেশি একটা নাম, দেখেন শ্রেণী, আমরা কিন্তু এগুলোতে দীর্ঘিকার দিয়ে দিই, তাহলে হবে না। জাপানি, তাহলে জাপানিরা একটি জাতি, একটি ভাষা এরকম বোঝাচ্ছে। জার্মানি, ফরাসি, আরবি, ফার্সি, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা জাতি, দেশ, ভাষা এই নামের ক্ষেত্রে রস্যইকার হবে। বাংলা একাডেমি বলছে যদি দীর্ঘিকার থাকে শেষে তাহলে রস্যইকার হবে। এই নিয়মটা লিখলে আপনি 1 পাবেন, অর্থাৎ 5টি এরকম নিয়ম লিখতে হবে, 5 নম্বর সহজেই ক্যারি করা যাবে। 2 নম্বর দেখেন, সন্ধিতে যদি ম থাকে, এরপর যদি কণ্ঠবর্গীয় বর্ণ থাকে, তাহলে ম স্থানে উম না হয়ে কি হবে? দেখেন অনুস্বর হবে। আগে নিয়ম ছিল ময়ের পরে কণ্ঠবর্গীয় ধ্বনি আসলে আমরা ময় স্থানে উম দিতাম, ঠিক আছে। প্রাচীন নিয়মে কিন্তু এটা ছিল, কিন্তু বাংলা একাডেমি 1992 সালে যে নিয়ম প্রণয়ন করেছে সেখানে কিন্তু এই উম না হয়ে আমরা কি দেব? অনুস্বর দিব। পূর্বতন বা পূর্বে বিভিন্ন বানানে দেখবেন যে এখানে উমৈ গ আছে বা উম আছে, ঠিক আছে, আমরা কিন্তু সেই উম স্থানে কি দেব? অনুস্বর দেব, ঠিক আছে। যেমন দেখেন এই বানানগুলো আবার সন্ধির নিয়মে গঠন হবে। সমযোগ গীত, দেখেন ক বর্গীয়, কণ্ঠবর্গীয় মানে এই ক খ গ ঘ এই 4টা বা 5টা উম, এগুলো হচ্ছে কণ্ঠবর্গীয় বর্ণ, অর্থাৎ কণ্ঠ থেকে যে বর্ণগুলো উচ্চারণ হয় সেটা হচ্ছে কণ্ঠবর্গীয়। ক বর্গের ধ্বনিকে কণ্ঠবর্গীয় বর্ণ বলা হয়। তাহলে প্রথম অংশে ম থাকবে, দ্বিতীয় অংশে বলছে কণ্ঠবর্গীয়। তাহলে প্রথম অংশে সন্ধিতে দেখেন প্রথম অংশের শেষ ধ্বনি ম এবং দ্বিতীয় অংশে দেখেন গ আছে, গ হচ্ছে কণ্ঠবর্গীয় বর্ণ। তাহলে কি হবে? আমরা যদি এইরকম দিই, দেখেন প্রাচীন বানানে কিন্তু এই উম হতো, উমৈ গ,
কিন্তু আধুনিক বাংলা বলছে এই উম স্থানে কি হবে, অনুস্বর হবে। তাহলে সঙ্গীত বানান দেখেন, এই যে শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী আপনারা কিন্তু এসএসসিতে আপনারা জীবন সঙ্গীত একটি কবিতা পড়ে আসছে, সেই জীবন সঙ্গীতে কিন্তু উময় গ আছে, কারণ ওই লেখক অনেক প্রাচীন লেখক, ঠিক আছে। তাহলে উনি আগেকার নিয়মে কিন্তু লিখছে, আধুনিক নিয়মে বলছে এই উম স্থানে কি হবে, অনুস্বর হবে, ঠিক আছে। আরো উদাহরণ আমরা দেখতেছি, দেখেন অহম যোগ কার, অহংকার, ঠিক আছে। সমযোগ কীর্ণ, সংকীর্ণ। এরকম বানানগুলো কিন্তু আমরা কি করব, উম না দিয়ে সেই ক্ষেত্রে অনুস্বর দেব। যদি কণ্ঠবর্গীয় ধ্বনি থাকে, এই দেখেন কণ্ঠবর্গীয় মানে ক বর্গের ধ্বনি, ক খ গ ঘ ম, ক আছে, গ আছে। সমযোগ ঘাত, দেখেন সংযোগ ঘাত, এই যে ঘ আছে, তাহলে সংঘাত। তাহলে এটা একটা নিয়ম আমরা লিখতে পারি। আচ্ছা, 3 নম্বর বানানের নিয়ম দেখেন। আমরা জানি যে রেপ, রয়ের একটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেপ, ঠিক আছে। রেপের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্বতা হবে না। কোনো বর্ণের উপর যদি রেপ থাকে তাহলে ওই বর্ণ দুইবার হবে না, অন্য বর্ণ হতে পারে, কিন্তু রেপ থাকলে ওই বর্ণ দুইবার হবে না, ঠিক আছে। আগে কিন্তু এরকম লেখা হয় এবং সংস্কৃত ভাষায় এখনো লেখা হয়, কিন্তু বাংলা একাডেমি বলছে যে বর্ণের উপর রেপ থাকবে ওই বর্ণ দুইবার হবে না, দ্বিত্ব মানে দুইবার, ঠিক আছে। যেমন দেখেন কার্য, এখন জর উপরে রেপ আছে, তাহলে আমি যদি জ ফলা দিই তাহলে কিন্তু এটা ভুল হবে, তাহলে রেপ থাকলে ওই বর্ণ দুইবার হবে না। অর্চনা, শিক্ষার্থী বন্ধুরা আপনারা যেহেতু এগুলো লিখবেন, তাহলে প্রত্যেকটা নিয়ম লেখার পরে কমপক্ষে দুইটি, একটিও না তিনটিও না, দুইটি করে উদাহরণ দেবেন, ঠিক আছে। এখনো কিন্তু সংস্কৃত ভাষায় অর্চনাতে চর দুইবার দেওয়া হয়, হিন্দুদের পূজা মণ্ডপে অনেক সময় লেখা থাকে অর্চনা, সেটা সংস্কৃত ভাষায় শুদ্ধ, কিন্তু বাংলা একাডেমি বলছে যেখানে রেপ থাকবে ওই বর্ণ দুইবার হবে না, ঠিক আছে। তার মানে আমরা এইটা লিখবো। তারপরে দেখেন ফার্মেসি, অনেক সময় এই মন নিচে আরেকটা ম দিয়া থাকে, তাহলে যখন রেপ আছে ওই বর্ণ দুইবার হবে না, একবার হবে, ঠিক আছে। ধর্ম, যখন রেপ আছে মটা দুইবার হবে না, কিন্তু সংস্কৃত বানানে লেখা হতে পারে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এই গেল 3টা নিয়ম। রেপের পরে ব্যঞ্জনের দ্বিত্বতা হবে না, মানে রেপ থাকলে ব্যঞ্জন দুইবার ব্যবহার হবে না। 4 নম্বর দেখেন, আমরা যে ভুলগুলো প্রতিনিয়ত করে থাকি, শব্দের শেষে বিসর্গ হবে না। বিসর্গ শব্দের মাঝে হতে পারে, কিন্তু কখনোই বিসর্গ শব্দের শেষে বসবে না। আমরা দেখেন যেমন সাধারণত, আগে কিন্তু এরকম বিসর্গ দিয়ে রাখতাম, কিন্তু বলছে শব্দের শেষে বিসর্গ হবে না, মাঝে হতে পারে। যেমন দুঃখ, অন্তঃকরণ, মনোকষ্ট, শিরোপেরা মাঝে বিসর্গ হবে, এবং বিসর্গ সন্ধিতে আমরা ভাঙার সময় বিসর্গ মাঝে দিই, কিন্তু শব্দের শেষে কখনো বিসর্গ হবে না। তারপরে কার্যত, মূলত, প্রথমত, দ্বিতীয়ত, এরকম এই শব্দগুলোর পরে আগে মানুষ কি করতো, আমরা ভুল করতাম, সবাই করতো, শেষে বিসর্গ দিত, কিন্তু বাংলা একাডেমি বলছে বিসর্গ শব্দের শেষে কখনোই হবে না, শব্দের মাঝে বসতে পারে। তাহলে এই গেল 4টা। তারপরে দেখেন 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর, বর্ণ লোপ বোঝাতে ঊর্ধ্বকমা হবে না। আমরা যে অ্যাপোস্ট্রোফিস এস ব্যবহার করি, ঊর্ধ্বকমার আরেক নাম হচ্ছে ইলেক চিহ্ন বা লোপ চিহ্ন, তাহলে বর্ণ লোপ বোঝাতে কখনোই ঊর্ধ্বকমা আর ব্যবহার হবে না। কি জ্যোতি বা ছেদ চিহ্ন এটা থাকলেও বাংলা একাডেমি বলছে এখন আর এটা ব্যবহার করা যাবে না। যদি বলি দেখেন দুইটি, তাহলে এই দুই রস্যইটা দেব না, একটা বর্ণ লোপ বোঝাবো, তাহলে আমরা এরকম লিখে থাকতাম, কিন্তু বাংলা একাডেমি বলছে এটা আর ব্যবহার করা যাবে না, আমরা সরাসরি এরকম লিখে দেব, ঠিক আছে। যদি দেখেন বাস্তব উদাহরণ দেখেন চাউল, আমরা কিন্তু এখন রস্যু দিনে চাল লিখি,
কিন্তু মাঝে কি বিসর্গ দিই, ঊর্ধ্বকমা দিই? মাঝে কিন্তু ঊর্ধ্বকমা দিই নে। চাউল লিখতে কেউ এভাবে লেখে না, অর্থাৎ সরাসরি এইভাবে লিখতে হবে। 4টি উপরে উপরে আমরা পরে লিখতে হবে। আমরা অনেক সময় এরকম দিয়ে দিই, কিন্তু বাংলা একাডেমি বলছে এই ঊর্ধ্বকমা বর্ণ লোপ বোঝাতে ব্যবহার করা যাবে না, সরাসরি লিখে দিতে হবে। 5 নম্বর গেল। আপনারা 7টা সবসময় মনে রাখবেন। 7টি নিয়ম যদি মুখস্থ থাকে তাহলে আপনারা 5টা সাধারণত মনে থাকবে পরীক্ষার হলে, কমপক্ষে 2-1টা বেশি পড়বেন, ঠিক আছে। 6 নম্বর দেখেন, ক্রিয়াপদের শেষে ওকার হবে না। যদি ক্রিয়াপদ হয়, অর্থের বিভ্রান্তি না থাকে, সেক্ষেত্রে ক্রিয়াপদের শেষে কখনোই ওকার হবে না। এই দেখেন, করো, ধরো, মারো, লেখো, এখানে কিন্তু অ আছে। আমি কিন্তু বলছি না কর, আমি কিন্তু বলছি না ধর, আমি কিন্তু বলছি না মার। এখানে প্রত্যেকটা অটা ওর মতো উচ্চারণ হয়েছে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হয়েছে। আছে হচ্ছে অ, রস সাথে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে আমরা জানি একটা অবর্ণ আছে, কিন্তু এখানে কিন্তু সে অটা অর মতো নেই, ওর মতো উচ্চারণ হচ্ছে। এটা আমি করো কখন দেব, লেখ কখন দেব, যখন হসৎ চিহ্ন দেব, কিন্তু এখানে তো হসৎ চিহ্ন দিইনি, এটা তো ক্রিয়াপদ, এটা তো ধাতু না। তাহলে আমাকে এই অর উচ্চারণ কিন্তু ওর মতোই হচ্ছে, এই জন্য আলাদা করে ও দেয়া লাগে না। এই জন্যই বলছে ক্রিয়াপদের শেষে ও অপরিহার্য নয়। যদি অর্থের বিভ্রান্তি থাকে সেক্ষেত্রে অনেক সময় কি ওকার দিতে হবে। আর ওকার কোন সময় দিতে হবে? আনুপ্রত্যয়যুক্ত ক্রিয়াপদের শেষে ওকার দিতে হবে, করানো, খাওয়ানো, এরকম ক্ষেত্রে। 7 নম্বর, পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক কি? পদে আশ্রিত থেকে নির্দেশ করে। সেটা টিটা, খানাখানি, গাছাগাছি, এক বচন আছে, বহু বচন আছে। এখানে টিটার কথা বলা হয়েছে। পদাশ্রিত নির্দেশক যদি শব্দের শেষে বসে, সাধারণত দেখেন টি, এই টিটা যদি বসে তাহলে সেখানে রস্যিকার হবে। বোঝাই যাচ্ছে যে এখানে টির সাথে রস্যিকার রয়েছে। যেমন লোকটি, কলমটি, হ্যাঁ, বলটি, এরকম। তাহলে পদাশ্রিত নির্দেশক টি যেখানে বসবে সেখানে পদের শেষে রস্যিকার হবে, এটা ইনশিওর করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি বানানের উপর 7টি নিয়ম দেখালাম। পরীক্ষায় কিন্তু আসবেই, 100% কমন হয়। এটা আসবে, একটা প্রশ্ন আসবে, আরেকটা আসবে বানান শুদ্ধিকরণ, শব্দ শুদ্ধিকরণ, ঠিক আছে সেটা। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমি কোনো একটি নিয়ম দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।